আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ব্রাজিলের কোপা আমেরিকা সিস্টেম ফরমেশন এগুলো নিয়ে একটু আলোচনা করব, তবে তার আগে একটা কথা বলে নিয়ে আমি প্রায় সময় বলি ব্রাজিলের কাছে ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের কিন্তু ঘাটতি নেই এবং এই ফুটবলাররা বড় বড় ক্লাবে বা তাদের জায়গা থেকে তাদের ক্লাবে যথেষ্ট ভালো পারফর্মার হিসেবে নিজেদের একটা প্রেজেন্স সবসময় বজায় রাখেন। যে জিনিসটা গত কয়েক বছর ধরে ব্রাজিলিয়ান ফুটবলকে অনেক বেশি করে ভোগাচ্ছে সেটা হচ্ছে জাতীয় দলে একটা কম্বিনেশন খুঁজে পাওয়া। এই কথাটাতে আরও একটু যদি ফোকাস করেন, অর্থাৎ একটা পারফেক্ট বিল্ড আপ, পারফেক্ট একটা সিস্টেম, একটা ফরমেশন এবং একটা দল হিসেবে খেলার যে একটা অভ্যাস, সেই জিনিসটা যদি ব্রাজিল তৈরি করতে পারে তাহলে এই ফুটবলারদের পারফরমেন্সে যে কোনো একটা বড় টুর্নামেন্টে হতে পারে সেটা সামনের কোপা আমেরিকায় আপনার কাছে এতটাই ইমপ্রেসিভ লাগবে যে আপনি তখন থেকে আরও একবার বলতে পারবেন যে ব্রাজিলিয়ান ফুটবল আরও একবার রাইট ট্র্যাকে কামব্যাক করেছে। আরও একবার একেবারে স্পষ্টত বলছি, এখানে প্লেয়ারদের মান নিয়ে সমস্যার কোনো কারণ আমি দেখি না। সমস্যাটা হচ্ছে একটা পারফেক্ট বিল্ড আপ, একটা সিস্টেম দাঁড় করানো যেটার অধীনে প্রতিটা প্লেয়ার একে অপরকে বুঝে খেলতে পারবেন। ব্যাপারটাকে আমি মিডফিল্ডে একটা সেট আপ এবং ফাইনাল থার্ডের সঙ্গে মিডফিল্ডে লিঙ্ক আপ করতে গিয়ে আসলে কি কি সমস্যায় পড়তে হবে ডরিভাল জুনিয়রকে সেটার একটা উদাহরণ দিয়ে বোঝাই। যেমন দেখুন, প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা ওভারঅল একটা সাধারণ ধারণা ধরে নিতে পারেন যে স্কোয়াডটা নিয়ে কোপা আমেরিকাতে ব্রাজিল খেলতে যাবে। পরবর্তী ছবিটাতে ব্রাজিল সর্বশেষ স্পেনের বিপক্ষে যে ৩-৩ গোলে ড্র করেছিল, এর আগে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছিল, সেই ম্যাচের একটা ফরমেশন স্পেনের বিপক্ষে ম্যাচের ফরমেশন, তবে আগের ম্যাচের ফরমেশনটা কাছাকাছি ছিল। অর্থাৎ হয় এটা ৪-২-৩-১ কিংবা ৪-৩-৩ একটা ফরমেশন। এবং আপনি যদি মিডফিল্ডের দিকে তাকান, মূলত লুকাস পাকেতা, ব্রুনো গিমারেস এবং জোয়াও গোমেস এ তিনজন মিলেই কিন্তু মিডফিল্ডার হাল ধরবেন তাদের ফাইনাল থার্ডে, অর্থাৎ তাদের সামনে ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগো, রাফিনা এবং এর পাশাপাশি এনরিকের মতো ট্যালেন্টও থাকবে। বিকল্প হিসেবে মার্টিনেলি, সেভিওর মতো প্লেয়ারও কিন্তু থাকছে। ফাইনাল থার্ডে এত প্লেয়ার আছে যে আপনি কোন তিনজনকে আসলে মাঠে নামাবেন সেটা একটা বড় রকমের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। তবে শুধুমাত্র এটা নয়, এর পাশাপাশি মিডফিল্ড নিয়েও কিন্তু ডরিভাল জুনিয়রকে অনেক সময় ক্রিটিক্যাল ডিসিশন নেওয়া লাগতে পারে। বিশেষ করে নেইমার যখন নেই তখন মিডফিল্ডের নাম্বার 10 রোলটা কে প্লে করবেন, কে একের পর এক চান্সেস ক্রিয়েট করবেন, এটা ব্রাজিল জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। এখানে সম্ভাবনা অনেক আছে, তবে নেইমারের মতো একজন প্লেয়ারকে রিপ্লেস করাটা তো আসলে সহজ কোনো ব্যাপার নয়। তবে একজন কোচ তার এই লিমিটেড রিসোর্স অর্থাৎ নেইমার না থাকার কারণে যে একটু শক্তিমত্তা কমে গিয়েছে সেটা কিভাবে অ্যাড্রেস করবেন তার বর্তমান স্কোয়াডে শক্তি দিয়ে, সেটা আসলে ডিফাইন করে দিবে ব্রাজিল এই টুর্নামেন্টে কত গভীরে যেতে পারবে। আমি লুকাস পাকেতার প্রোফাইল সম্পর্কে আলোচনা করি। লুকাস পাকেতা রীতিমতো দুর্দান্ত পারফরমেন্স করছেন এবং ইপিএল এ লুকাস পাকেতাকে ঘিরে অনেক পজিটিভিটি দেখা যাচ্ছে। ওয়েস্ট হ্যামের জার্সিতে ক্রিয়েটিভ যে কাজগুলো, অর্থাৎ একের পর এক দুর্দান্ত পাস দেওয়া, খুব ভালো ড্রিবলিং করা, গোলের জন্য একটা যে আসলে চোখ থাকা দরকার সেটা এই প্লেয়ারটার মধ্যে খুব ভালোভাবে আছে। ডিফেন্সিভলি হয়তো মাঝে মধ্যে একটু উইকনেস চোখে পড়ে, তবে লুকাস পাকেতাকে যদি আপনি একজন সুডো নাম্বার 10 বা ফলস নাম্বার 10 এমন টাইপের একটা রোলে অ্যাড করেন তাহলে লুকাস পাকেতা ব্রাজিলের এই দলটাকে ভালো সার্ভিস দেওয়া উচিত বলে আমার কাছে মনে হয়। তার বর্তমান পারফরমেন্স তার পক্ষে কথা বলে। আপনি যদি হিট ম্যাপ দেখেন, ওয়েস্ট হ্যামের জার্সিতে একটু লেফট সাইড ডমিনেট করে খেলেন, তবে মূলত ক্রিয়েটিভ রোলটা প্লে করেন। এবার যদি আপনি ব্রুনো গিমারেসের প্রসঙ্গে চলে আসেন, নিউক্যাসল ইউনাইটেডে ব্রুনো গিমারেসের পারফরমেন্সটা এতই ভালো যে পাকেতার পাশাপাশি ব্রুনো গিমারেস সামনে ট্রান্সফার সিজনেও অনেক ক্লাবের বড় টার্গেট হিসেবেই থাকবেন এবং তার প্রোফাইলটা তিনি কিন্তু খুব পারফেক্টলি অনেক সময় নিয়ে ক্রিয়েট করেছেন। একজন প্রপার বক্স টু বক্স মিডফিল্ডার, এমন একজন ফুটবলার যিনি স্ট্রং একজন ট্যাকেলার, অর্থাৎ দুর্দান্ত ট্যাকেল করতে পারেন, খুব ভালো পাস দিতে পারেন, এনার্জেটিক একটা ভাব তার মধ্যে সবসময় থাকে এবং একই পাশে ডিফেন্সিভ তার যে কন্ট্রিবিউশন এগুলো অনেক ভালো। একেবারে বক্স টু বক্স অর্থাৎ নিজের বক্স থেকে প্রতিপক্ষের বক্সে বড় এরিয়া জুড়ে বিশাল এরিয়া কভার করার যে অ্যাবিলিটি থাকে সেটা তার মধ্যে অনেক আছে। হয়তোবা অনেক সময় ডিসিপ্লিনারি ইস্যু নিয়ে সমস্যা হয়, অর্থাৎ গুরুত্বপূর্ণ মোমেন্টে কার্ড খেয়ে বসেন, তবে অ্যাগেইন বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে খুব ভালো একটা অপশন। এরপর যদি আপনি জোয়া গোমেসের ক্ষেত্রে যান, হয়তোবা বাকি দুজনের মতো এতটা আলোচিত নয়, তবে ডিফেন্সিভ মিডফিল্ডে বল উইনিং অর্থাৎ প্রতিপক্ষ থেকে বল কেড়ে নেওয়ার একটা অ্যাবিলিটি তার আছে। খুব ভালো ডিফেন্সিভ ইঞ্জিন হিসেবে তিনি কিন্তু ওলফসের হয়ে অনেকগুলো ম্যাচে ভালো পারফর্ম করেছেন। তবে ল্যাক অফ এক্সপিরিয়েন্স, এমন পর্যায়ে যথেষ্ট পরিমাণে এক্সপিরিয়েন্স না থাকাটা একটা নেগেটিভ সাইড হতে পারে। এখন এই তিনজনকে পাশাপাশি রেখে আপনি একটা মিডফিল্ড সেট আপ করতে পারেন। আবার ওই যে ৪-২-৩-১ ছবিটাতেও চলে যেতে পারেন যেখানে লুকাস পাকেতা ক্রিয়েটিভ রোলটা প্লে করবেন। আবার যদি আপনার খুবই এক্সপ্লোসিভ পেস লাগে তাহলে ৪-২-৩-১ ওই ফরমেশনটাতে লুকাস পাকেতার ওই জায়গাটাতে আপনি কিন্তু রদ্রিগোকেও চিন্তা করতে পারেন। নাম্বার 10 এর অ্যাট্রিবিউট তার মধ্যেও আছে, সেক্ষেত্রে আপনি ফাইনাল থার্ডে নাম্বার 9 হিসেবে এনরিকো আনতে পারেন এবং সুপার এক্সপ্লোসিভ একটা অ্যাটাক লাইন তৈরি করতে পারেন। সো অপশন আছে অনেক। এখন কথা হচ্ছে সে অপশনগুলো আসলে কোনটা কোন সময় ইউজ করতে হবে সেটা ম্যাচ বাই ম্যাচ অ্যানালাইজ করতে হয়। ব্রাজিলের থিঙ্ক ট্যাঙ্ক ডরিভাল জুনিয়র সেটা ম্যাচ বাই ম্যাচ
দেখে ওই মোমেন্টে অর্থাৎ ওই নির্দিষ্ট ম্যাচকে কেন্দ্র করে পারফেক্ট একটা গেম প্ল্যান সাজাতে পারবেন কিনা সেটার উপর নির্ভর করছে। খুবই ভালো সম্ভাবনাময় এ দলটা শেষ পর্যন্ত কত দূর যেতে পারবে, আশা করি বুঝতে পেরেছেন।